এগুলা কার্যত মরার উপরে হাড়ার ঘা। একদিকে তেল পাচ্ছে না, আরেকদিকে তাদেরকে তেল পাচারকারী বা তেল চুর বানানো হচ্ছে। কিন্তু যদি জাতিকে নিয়ে লুকোচুরি করা হয়, অধিকন্ত যদি বলা হয় যে পাম্পের তেল আগের চাইতে বেশি বিক্রি হচ্ছে, মজুত করছে এবং চুরাই পথে বিক্রি করছে, তাহলে একদিকে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, রাস্তায় নিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা, আরেকদিকে তাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদেরকে তেল চুরি হিসেবে সাব্যস্ত। যারা জনগণকে ধোঁকা দিয়ে জনগণের রায়কে অন্যায়ভাবে প্রভাবিত করে ক্ষমতায় যাবে, তারা নিশ্চয়ই ক্ষমতায় গিয়েও জনগণকে ধোঁকা দেবে। আমরা ধোঁকা দেওয়ার জন্য কোনো দেশ এবং সরকার গঠন করতে চাই না। জানিয়ে দিন, আমাদের ব্যাংকের টাকা কোনো ডাকাতের হাতে আর আমরা তুলে দেব না। বাংলাদেশের শ্রমিক ময়দান অন্যান্য দেশের মতোই অতি গুরুত্বপূর্ণ একটি ময়দান। এর বিস্তৃতি গড় থেকে শুরু করে ইন্ডাস্ট্রি পর্যন্ত। আমাদের যে মেয়েটা, যে মাটা, যে বোনটা গৃহস্থালির কাজে আমাদেরকে সহযোগিতা করেন, কার্যত তিনি সেই পরিবারের জন্য একজন অপরিহার্য ব্যক্তিত্ব বা ভিআইপি। তিনি যে কাজটা করতে পারেন, পরিবারের অপরাপর সদস্যরা পারেন না বলেই তাকে এঙ্গেজ করতে হয়। অতএব কঠিন বিষয়গুলোকে সহজ করে দেওয়াই হচ্ছে তাদের কাজ। কিন্তু আমরা যারা তাদের সেবা নেই, তারা কি তাদেরকে হৃদয় দিয়ে সেবা করব আমি জানি না গুরুত্ব কতটা। এখান থেকে শুরু করে রাস্তায় যিনি ঝাড়ু হাতে আমাদের রাস্তাঘাট পরিষ্কার রাখেন এবং রাস্তার ময়লাগুলো তুলে নিয়ে আমাদেরকে চলাচলের উপযুক্ত করে দেন, তিনিও যদি তার কাজটা 2-4 দিন না করেন, টের পাওয়া যায় তার গুরুত্ব কতটা। আজকে আমি গিয়েছিলাম জ্বালানি সংকটের কবলে বাংলাদেশ বিশ্ব পরিস্থিতির কারণে বাস্তবে কি অবস্থা এটা দেখার জন্য। গাড়ির মালিক, চালক, মোটরসাইকেলের যারা চালক মালিক, পাম্পে যারা এই সেবা দিয়ে থাকেন জ্বালানি পাম্পগুলোতে, সেই জায়গাগুলো মূলত দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। কোনো কোনো গাড়ি গতকাল রাত্রে 9টা থেকে অপেক্ষমান। আমি যখন যাই তখন বাজতেছে 12:30, দুপুর 12:30। চিন্তা কর, প্রায় 15 ঘন্টা সময় ধরে তারা অপেক্ষায় প্রহর গুনছেন কখন তাদের একটু জ্বালানি তারা সংগ্রহ করতে পারবে। আমার ধারণা এখানে কোনো মালিক নেই। আমি যাদের সাথে দেখা করেছি তারা সবাই হয়তো চালক, কারণ কোনো মালিক এত দীর্ঘ সময়, যার একটা গাড়ি আছে, তিনি ওই বসে বসে 15 ঘন্টা অপেক্ষা করবেন, এই ধৈর্য তার আছে বলে আমি মনে করি। একটু সময় রোদের মধ্যে চালক ভাইদের সাথে কাটিয়েছি বা মালিক থাকলে তাদের সাথে কাটিয়েছি। প্রত্যেকটা মানুষ হাঁপাচ্ছে, ঘাম ঝরছে, অপেক্ষায় আছে কখন এক ফোঁটা তেল পাবে। মালিকরা চালকের এই কষ্ট বুঝবে কিভাবে? তিনি বরঞ্চ ঘরে বসে হয়তো বারবার ফোন দিচ্ছেন, এই তুমি কখন আসতেছো, ছেলেমেয়েরা স্কুলে যাবে অথবা স্কুল থেকে নিয়ে আসতে হবে, অমুক অফিসে যাবে, আমি বাজারে যাব, তুমি কখন আসবে, তেল পেয়েছো? তিনি বারবার তাকে তাগদা দিচ্ছে। সে করবেটা কি? তেল তো তার হাতে নেই। তেল যেখান থেকে পাবে ওখানে সে বুঝতে পারছে না। বহুদূর 2-1.5-2.5 কিলোমিটার পর্যন্ত দূরে দাঁড়িয়ে আছে। খোদ সংসদ ভবনের পাশে 2টা পাম্প আছে, রাস্তার পূর্ব দিকে একটা, পশ্চিম দিকে আড়াআড়ি করে। ওই 2টাতেও গেলাম। সেখানে যাওয়ার সময় দেখলাম যে একটা পাম্পকে কেন্দ্র করে প্রায় 2.5-3 কিলোমিটার গাড়ির লাইন। মোটরসাইকেলের লাইন হবে 1 কিলোমিটারের, কারণ তারা আড়াআড়ি একটার পাশে আর একটা, 2টা-3টা দাঁড়ায় যায়, কিন্তু গাড়ি তো একটার পিছনে।
যখন মোটরসাইকেলের লোকদেরকে জিজ্ঞেস করলাম কতক্ষণ, সর্বোচ্চ পাইলাম 5.5 ঘন্টা। কতটুকু পান? বলে যে এই পর্যন্ত অপেক্ষা করে সর্বোচ্চ 500 টাকার তেল পাই। গাড়ির চালক বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কতটুকু পান? বলে যে আমরা সর্বোচ্চ 2000 টাকার জ্বালানি পাই। এই 2000 টাকায় আপনার চলে? কেউ বলে হ্যাঁ চলে, কেউ বলে চলে না। আমি বললাম যে দিনে কয়বার নেন? তো একটু ক্ষোভের সাথে হাসলেন অনেকেই, হাইসা একবারেরই দেখা পাই না, কয়বার নেই। আমি বললাম যে আপনাদের সম্পর্কে বলা হচ্ছে যে আগে তেলের যে কাটতি চাহিদা ছিল, বিক্রি ছিল, এখন নাকি অনেক বেড়ে গেছে এবং আপনারা বেশি বেশি নিয়ে স্টোর করেন, কেউ আবার বিক্রি করে দেন। তখন যে লোকেরা কী সব কথাবার্তা বলেছে আমি এগুলো বলতে পারবো। এগুলা কার্যত মোড়ার উপরে হাড়ার ঘা। একদিকে তেল পাচ্ছে না, আরেকদিকে তাদেরকে তেল পাচারকারী বা তেল চোর বানানো হচ্ছে। আফসোস। বলছিলাম শ্রমিকদের কষ্টের কথা। যারা বাইক বা রাইডার তাদেরকে জিজ্ঞেস করলাম সারাদিনে কত রুজি করতেন আগে? বলে যে 1,500 থেকে 2,000 টাকা। এখন বলে 600 থেকে 700 টাকা। কেন? প্রথমত তেলের সংকট, দ্বিতীয়ত সময় নাই, সময় তো চলে যায় তেল সংগ্রহ করতে। আর আমরা তো মানুষ, 24 ঘন্টায় তো কিছু ঘুমাইতে হয় আমার, তো এ দিয়ে পরিবার চলে? কই চলে না। তাহলে আপনি এই পেশা কোন পেশায় যাব? সব থেকেই তো বেকারের মিছিল। এটা আমার আত্মনির্ভরশীল একটা পেশা ছিল, এই দিয়ে তো চলতো, এখন তো পারছি না। এখন যাবো ইনশাল্লাহ নিত্যদিনের যে কমোডিটিস, পণ্য যেখানে বিক্রি হয় সেগুলোও দেখব। আগে নিজের হাতেই বাজার খরচ করতাম, এখন যে কোনো কারণে সময়ের অভাবে পারি না। যাওয়া উচিত, দেখা উচিত বাজারে সাধারণ ক্রেতাদের, মানুষের কি অবস্থা। শুনতেছি অনেক কিছুরই দাম বেড়ে গেছে, বাস্তবে গিয়ে যাচাই করে। একটা পাম্প পাইলাম ব্যতিক্রম, সে বলল আগের চাইতে বেশি এখন বিক্রি হয়। আর বলল অন্যান্য পাম্পগুলা বলল যে আমরা আগে যে পরিমাণ তেল পাইতাম, এখন কেউ বলল 3 ভাগের 1 ভাগ পাই সারাদিনে 24 ঘন্টায়, আর কেউ বলল যে অর্ধেক পাই। একটা পাম্প বলল আগের মতোই পাই, একটু কম বেশ হয়। তো আপনি তেল কেমনে বেশি বিক্রি করেন? বললো যে চাহিদা বেশি, এই জন্য। আমি বললাম আচ্ছা ভালো কথা। আগে একটা গাড়িতে যে যত চাইতো তত দিতেন কিনা? বলে হ্যাঁ তা দিতাম। এখন দেন? কয় না দিই না। এখন কত দেন? ম্যাক্সিমাম 2,000 টাকার তেল দেন। তাহলে আগে একজন মানুষ 10,000 টাকার তেলও নিত, সেই গাড়ি আপনি ভর্তি করে দিতেন। এখন 10,000 টাকার তেল যদি 2,000 করে ভাগ করে দেন, তাহলে 5টা গাড়িতে আপনি ঢুকান নজলটা। বলে হ্যাঁ। বলে একটা গাড়িতে নজল ঢুকানো আর বের করা এবং তেল দেওয়ার যে সময় যায়, 5টা গাড়িতে কম যাবে না বেশি যাবে? কই বেশি যাবে। আমি বললাম আপনি কি 24 ঘন্টা খোলা রাখেন? কয় জি না। কি করেন? কয় যে 11টা থেকে 11টা আমার বন্ধ থাকে, রাত 11টা থেকে সকাল 11টা। আপনার বিক্রয় ঘন্টা কমে গেল অর্ধেক, আর আবার আপনি বিক্রি করেন বেশি। আমি বললাম ভাই আমি তো সায়েন্সের ছাত্র, আমাকে তো ম্যাথমেটিক্স ফলো করতে হবে, আমার একটু মিলিয়ে দেন। এখন দেখি যে নার্ভাস হয়ে গেছে। আসলে এটা শেখানো এবং এটা ছিল অ্যারেঞ্জড বলি আমি যা বুঝলাম, যে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। এরপরে একটা একটা করে যখন আমি মিলাইতে লাগলাম, এখন সে হেরে গেছে, আর পারে না। এখন যারা ক্রেতা তারা এসে মাথার উপরে ভিড় করেছে, শত শত মানুষ বলে যে উনি মিথ্যা বলতেছে, সঠিক বলেনি। আরো নার্ভাস হয়ে গেছে। আমি লোকদেরকে বললাম যে ভাই আপনারা একটু সরেন, আমি তো এখান থেকে কথা বলি। কিন্তু মানুষের কষ্ট, মনের যে কষ্ট, এই কষ্টে সবাই হুমড়ে খেয়ে পড়ছে। আমরা জিজ্ঞেস করলাম আপনাদের জন্য আমরা কি করতে পারি? আপনারা আমাদের জন্য সংসদে কথা বলবেন, বাইরে কথা বলবেন। যদি এই কথাগুলো বলতে পারেন তাহলে হয়তো আমাদের দুঃখ কিছু লাঘব হতো। আমি শ্রমিকদের এই কষ্টের কথাটা তুলে আনলাম কেন? এখানেও কিন্তু কোনো পাম্পে গিয়ে কোনো মালিকের দেখা পাইনি, তারাও শ্রমিক। যারা এই তেল বিক্রি করতেছে, মালিক তো করে বসে আছে, সমস্ত ঝামেলা কিন্তু মোকাবেলা করতে হচ্ছে ওই শ্রমিক ভাইটি। এখানেও শ্রমিক, ওখানেও শ্রমিক। আমি ইন্ডাস্ট্রি মালিকদেরকে জিজ্ঞেস করলাম, বিজিএমইর একজন বড় দায়িত্বশীলকে জিজ্ঞেস করলাম যে আগে যে ফার্নেস অয়েলটা পেতেন আপনাদের প্রয়োজনে বা ডিজেল পেতেন হেভি ডিউটি জেনারেটরগুলো চালানোর জন্য, এখন পান? না এখন পাই না, তবে পাই যদি বাড়তি টাকা দিই। পাম্প থেকে নয়, অন্য জায়গা থেকে।
আমি বললাম যে অন্য জায়গা থেকে যে তেল আপনি বাড়তি টাকা দিয়ে কিনছেন, একদিকে আপনার আর্থিক লস, আরেকদিকে ওই তেলের মধ্যে যদি বেজাল মিশিয়ে দেয় তো আপনার মোটরই তো নষ্ট হয়ে যাবে। হচ্ছে ইতিমধ্যে, মানে একটা সর্বগ্রাসী ধ্বংসের মধ্যে দিয়ে আমরা আগাচ্ছি। এ বিষয়ে যখন আমরা সংসদে কথা বলতে চাই তখন আমাদের নোটিশগুলা আমলে আনা হয় না, সরকার ভয় পায়। আরে আপনি ভয় পাবেন কেন? এই সমস্যা তো সরকার সৃষ্টি করে নাই, এই সমস্যার সৃষ্টি হয়েছে দুনিয়ায় চলমান যুদ্ধের কারণে। বরঞ্চ এখানে আমরা সবাই মিলে যদি খোলামেলা কথা বলি তাহলে একটা জাতীয় ঐক্যমতে আমরা বুঝতে পারবো, একটা রাস্তা বের হবে। কিন্তু তথ্যই যদি সঠিক দেওয়া না হয়, আমাদেরকে এমনভাবে সংসদের ভিতরে বিবৃতি পড়ে শোনানো হয়, মনে হয় যেন এখন তেলের উপর দিয়ে বাংলাদেশ বাসতেছে, তেল তেলা অবস্থা আমাদের। তা আমি বলি যে সব তেল সংসদে ঢুকে গেছে, বাইরে পাওয়া যাচ্ছে না। ওখানে দেখছেন তো কত জাতের তেল দেওয়া হয়, ওই তেল দিতে গিয়ে এখন বাইরে তেলের সংকট দেখা দিয়েছে। আমরা অনুরোধ করব, লুকোচুরি না, জনগণকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে। আমরা সহযোগিতা করব। এই দেশ শুধু আপনাদের না, এই দেশ আমাদের, এই দেশ জনগণের দেশ, এই দেশ 18 কোটি মানুষের দেশ। 18 কোটি মানুষের কষ্ট হলে আমাদেরও কষ্ট হবে, আমরাও তার অংশীদার। মানুষ ভালো থাকলে আপনি আমিও ভালো থাকবো। তো কেন ভালো থাকার চেষ্টা সবাই মিলে আমরা করবো না? অবশ্যই আমরা করব। কিন্তু যদি জাতিকে নিয়ে লুকোচুরি করা হয়, অধিকন্ত যদি বলা হয় যে পাম্পের তেল আগের চাইতে বেশি বিক্রি হচ্ছে, মজুত করছে এবং চুরাই পথে বিক্রি করছে, তাহলে একদিকে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে রাস্তায় নিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা, আরেকদিকে তাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদেরকে তেল চুরি হিসেবে সাব্যস্ত করা। এটা তো হতে পারে না ভাই, আমরা এটা নিন্দা জানাই। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। সঠিক স্বচ্ছ অবস্থা এবং তথ্য জানার অধিকার এদেশের প্রত্যেকটি নাগরিকের। কারণ সরকারের অর্থনীতির চাকা ঘুরে নাগরিকদের ট্যাক্সের টাকায়, এবং এই দেশে আজকে জন্ম নেওয়া শিশু থেকে 100 বছরের বৃদ্ধ বৃদ্ধা তারা সকলেই ট্যাক্স পরিশোধ করেন। যে কোনো কিছু কিনতে গেলে ভ্যাট দিতে হয়, অগ্রিম ট্যাক্স দিয়ে জিনিস কিনতে হয়, সবাই ট্যাক্স পেয়ার। রাস্তায় যিনি পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন, মানুষের কাছে হাত পেতে সারাদিনে ভিক্ষার মাধ্যমে রুজি করেন, তারাও ট্যাক্স দেয়, তারাও জিনিস কিনতে গেলে ভ্যাট দিয়ে জিনিস কিনে। সুতরাং জনগণের ট্যাক্সের টাকাই হচ্ছে সরকারের তহবিলের প্রধান খাত। দ্বিতীয় কাজটি হচ্ছে বিদেশ থেকে আনা ঋণ। তৃতীয় খাত হলো বিদেশি অনুদান। এই সব কিছু জনগণের জন্য। অতএব জনগণের টাকার হিসাব দিতেই হবে এবং সেই মোতাবেক চলতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন নাম থেকেই বোঝা যাচ্ছে শ্রমিকদের কল্যাণে এই সংগঠনটি গড়ে উঠেছে। এদেশের প্রাচীনতম সংগঠনগুলোর মধ্যে এটি একটি। এই সংগঠন মালিক এবং শ্রমিককে শ্রেণীতে বিভক্ত করে শ্রেণী শত্রু হিসাবে কাউকে গণ্য করতে চায় না, বরঞ্চ এই সংগঠনটি অনুভব করে উদ্যোক্তা থাকলেই মালিকের কর্মসংস্থান তৈরি হবে, আবার শ্রমিক থাকলে মালিকের কলের চাকা ঘুরবে। দুইটারই অস্তিত্ব সংরক্ষণ এবং তার বিকাশে পরস্পরকে দরদি এবং দায়িত্বশীল হতে হবে। যদি শিল্প বাঁচে, আমাদের শ্রমিক ভাই বোনেরা বাঁচবেন। যদি শিল্পের মৃত্যু হয়, তারা তখন কর্মহীন হয়ে পড়বেন। আবার শ্রমিককে ঠকাতে গিয়ে মালিক পক্ষ যদি এমন আচরণ করেন যে এই শ্রমিকের জীবনই কোনোভাবে চলে না, তাহলে মনে রাখবেন ওই শ্রমিক আন্তরিক সমস্ত সেবা আপনাকে দিবে না, কারণ সে তো তার জীবন বাঁচানোর জন্য অস্থির। অতএব এই জায়গায় আস্থার ব্যাপার, এই জায়গায় পারস্পরিক ভালোবাসার ব্যাপার, এই জায়গায় পারস্পরিক শ্রদ্ধাবোধের ব্যাপার। আমরা এই দুইটা সমন্বয় করতে চাই। এইভাবে সমন্বিত উদ্যোগই কেবল পারে একটা সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে। শ্রমিক নেই কোথায়? ঘর থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেখানে শ্রমিকের হাত লাগে না। অতএব যে সমাজ এই শ্রমিকদেরকে সম্মানিত করবে, তাদের ন্যায্যতার ভিত্তিতে তাদের সাথে আচরণ করবে, তাদের পাওনা দেনা সুযোগ সুবিধা, তাদের কর্ম পরিবেশ এবং নিরাপত্তার ব্যাপারে যারা সুবিচার কায়েম করবে, যে সমাজ, সেই সমাজকে কেউ আটকায় রাখতে পারবে না। এই সমাজ ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে।
আমরা এমন একটি মানবিক সমাজই করতে চাই। গেল নির্বাচনের আগে সে কথাগুলোই জাতির সামনে আমরা তুলে ধরেছিলাম। বলেছিলাম, যারা সমাজে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, মানুষের শ্লীলতা হরণ করে, মানুষকে বিভিন্নভাবে কষ্ট দেয়, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে, হাত বদল হয়ে ওরকম কারো কাছে গেলে এই দেশে শান্তি ফিরে আসবে না। কোনো কারণ নাই। হ্যাঁ, জনগণ বলে আমাদেরকে ভোট দিয়েছে, বলে যে খাতায় তো মিলল না, দেখি যা ভোট দিলাম। সব কিছু সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ায় অনেক কিছু গোপন করা যাবে, কিন্তু আল্লাহ তাআলাকে কিছুই গোপন করা যাবে না। আল্লাহ বলেছেন, কঠিন শিলা পাথরের ভিতরেও যদি একটা অনুপরিমাণ কিছু লুকিয়ে থাকে, ওঠাও আল্লাহ জানেন এবং দেখেন। আল্লাহকে কেউ ফাঁকি দিতে পারবে না। এখন বলবেন, যদি কেউ কায়দা করে, ইঞ্জিনিয়ারিং করে, পিলফারেজ করে, বিভিন্ন ধরনের ফর্জারি করে, ফ্রড করে নির্বাচনের রায়কে যদি নিয়েই যায় তার পক্ষে, তাহলে সে তো পেয়েই গেল, সে তো জিতেই গেল। আমরা এমনটা করে কখনো জিতার চিন্তা করি না। যারা জনগণকে ধোঁকা দিয়ে জনগণের রায়কে অন্যায়ভাবে প্রভাবিত করে ক্ষমতায় যাবে, তারা নিশ্চয়ই ক্ষমতায় গিয়েও জনগণকে ধোঁকা দেবে। আমরা ধোঁকা দেওয়ার জন্য কোনো দেশ এবং সরকার গঠন করতে চাই না। আমরা এই কালো সংস্কৃতি থেকে জাতিকে, দেশকে, আমাদের রাজনীতিকে বের করে আনতে চাই। ইনশাআল্লাহ আমরা পারব। আমাদের এই আস্থা আছে, এই দেশের জনগণ এটা চায়। হ্যাঁ, বলবেন জনগণ তো বারবার প্রতারিত হয়েছে, সঠিক। আমি বলি না যে গুগু বারবার ধান খায়, কিন্তু কপাল যখন মন্দ তখন 60 বেজে যায়। ওরা বাঁচবে একসঙ্গে এবং জয় হবে জনতার, ইনশাআল্লাহ। আমরা ওই দিনটির অপেক্ষায় আছি। আমরা ইতিমধ্যে নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছি, প্রাপ্য কিছু সুযোগ সুবিধা আমাদের এমপিরা গ্রহণ করবেন না। আমরা ইতিমধ্যে সংসদ সচিবালয়কে জানিয়ে দিয়েছি, এই সমস্ত এই সুযোগগুলো আমরা নেব না। নিতান্ত যেটা নেওয়ার দরকার সেটাই শুধু নেব, আর বাইরে কিছু নেব না। প্লট নেব না, আমরা বিনা ট্যাক্সের গাড়ি নেব না। ইভেন বিরোধী দলের দায়িত্বশীল নেতা হওয়ার কারণে আমাকে সরকারের একটা গাড়ি দেওয়া হয়েছে, তার সাথে ড্রাইভার, জ্বালানি, সব কিছু। আমি বলছি, আগে যেহেতু এই গাড়ি ছাড়া চলতে পেরেছি, আল্লাহ মেহরবানি করলে এখনো চলতে পারবো, এই গাড়ি আমি নেব না। আমি লিখিতভাবে জানিয়ে দিয়েছি, ওটা আমি নেব না। পারবো ইনশাল্লাহ, কেন পারবো না? এটা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আমরা আমাদের 77 জন এমপি, বিশেষ করে আমাদের দলীয় এমপিদেরকে বলেছি, সরকারের যতগুলা অনুদান যাবে পাই পাই হিসাব করে তার হকদারের কাছে পৌঁছাবেন। কখনো দেখবেন না কে আপনার দলের লোক, কখনো দেখবেন না কে নির্দিষ্ট ধর্মের লোক। দেখবেন সে বাংলাদেশের একজন নাগরিক এবং এই ব্যাপারে অন্যের চাইতে সে আগে পাওয়ার হকদার। এর ভিত্তিতে যার যার পাওনা তার কাছে পৌঁছে দিবেন, আর আপনারা প্রত্যেকটি বিলের পরে জনগণকে জানাই দিবেন যে এইভাবে এই পেয়েছিলাম, এইভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। তার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বলবেন যে আপনারা 77 জন করলেন বা 68 জন করলেন, বাকিরা যদি না করে বাকিদের দায় বাকিদের। কিন্তু আমরা বিশ্বাস করি এই সংস্কৃতি আমরা যখন চালু করব, সকলের ঘাড়ের উপরে একটা শক্ত জোয়াল উঠে যাবে ইনশাআল্লাহ। দেখছেন না, ইলেকশনের আগে অনেকে প্লট এবং গাড়ি, ট্যাক্স পেইং গাড়ির কথা বলেন নাই, কিন্তু ইলেকশনের পরে বলতে বাধ্য হয়েছে। কেন? আমরা যে আগেই হাটে হাড়ি ভেঙে দিয়েছি। এই কারণে আমরা এইভাবে বিরোধী দলের থেকেও জনগণের অর্থের অপচয় কতটা রোধ করতে পারি এবং একটা সুস্থ ধারার অর্থনৈতিক সংস্কৃতি কিভাবে গড়ে তুলতে পারি, এই লড়াই আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দের দরদি শ্রমিক অঙ্গনের যে কাল সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন, এই বিপ্লবটা হবে মানুষের ন্যায় এবং কল্যাণের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে। একজনের জন্য অধিকার আদায় করতে গিয়ে আরেকজনের অধিকার যেন করব না হয়। আপনি অধিকার আদায় করবেন, আবার যে ফ্যাক্টরিতে আপনি কাজ করেন ওখানে আগুন ধরাই দিলেন, ওটাকে ভাঙচুর করে শেষ করে দিলেন, এটির নাম অধিকার আদায়ের সংগ্রাম হতে পারে না। এই ধরনের সংগ্রামকে আমরা সমর্থন করব। আপনার দাবি হবে জোরদার, অনড়, আপনি দাঁড়ায় থাকেন,
আপনি গেটে দাঁড়ায় তাকে ঢুকতে দিয়েন না। নির্দিষ্ট সময় পর্যন্ত যখন আপনি ঢুকবেন না, কলের চাকা তখন ঘুরবে না, মালিক তখন আপনার সাথে ন্যায্যতার ভিত্তিতে বসতে বাধ্য হবে। কিন্তু আপনি ভেঙে দিলেন, পুড়িয়ে দিলেন, তা আপনি কাজ করবেন কোথায়? এই মালিক তার নিজের তহবিল এবং জনগণের তহবিল অর্থাৎ ব্যাংক থেকে টাকা ঋণ নিয়েছে। যদি সে ক্ষতিগ্রস্ত হয়, আবার ঘুরে ফিরে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। সে তো জনগণের এই ডিপোজিটের টাকা, এই আমানত ফেরত দিতে পারবে না। দিন শেষে সে জেলে যেতে পারে, পালিয়ে যেতে পারে, কিন্তু ওই জনগণই তো ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, আরেকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সব কিছু ফিটফাট, উপরে খুব সুন্দর চলতেছে, কিন্তু ভিতরে খোলস। যে ইন্ডাস্ট্রিতে 10,000 টাকা ঋণ নেওয়া যায়, সেখানে 30,000 টাকা ঋণ নেওয়া হয়েছে। 20,000 টাকা বিদেশের মাটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, পাচার করে দেওয়া হয়েছে। এইভাবে দেশের অর্থ, জনগণের অর্থ বিদেশে এরকম গিয়েছে, আপনারা জানেন কি পরিমাণ গিয়েছে। সম্মানিত ভাইরা, এ কালচার এখনো বন্ধ হয়নি। চতুর্দিকে অশনি সংকেত, যে কারণে অতীতে দুর্বৃত্তপনা হয়েছে, অর্থনৈতিক ময়দানে, শিল্পের ময়দানে একই দুর্বৃত্তপনা হুবহু এখনো চালু আছে। ব্যাংক রেজলিউশন আইনটি, অধ্যাদেশটি আটকে দেওয়ার মাধ্যমে কার্যত ব্যাংক ডাকাতদেরকে আবার ফিরিয়ে আনার। আমরা আপনাদেরকে অনুরোধ করব, সারা বাংলাদেশের মানুষকে সচেতন করুন, জানিয়ে দিন আমাদের ব্যাংকের টাকা কোনো ডাকাতের হাতে আর আমরা তুলে দেব না। কোনো ডাকাতকে আর মালিকানায় আমরা দেখতে চাই না। এই ডাকাতদেরকে যারা পৃষ্ঠপোষকতা করবে তারাও ডাকাত। এই জন্য কোনো ডাকাত এবং ডাকাতের পৃষ্ঠপোষককে আমরা প্রশ্রয় দেব না। এটা কোনো দলের ব্যাপার নয়, 18 কোটি মানুষের ব্যাপার। 18 কোটি মানুষের ভাগ্য এর সাথে জড়িত। সম্মানিত বন্ধুগণ, আজকে সাংবাদিক ভাইয়েরা এসেছেন, তারাও তাদের অঙ্গনে শ্রম দিয়ে থাকে, তারাও নিরাপদ না, তারাও অনেক তাদের পারবেন না। হু ইউ আর, একদিকে বলবেন স্বাধীন গণমাধ্যম, আরেকদিকে রাতের বেলা আপনি গুন্ডা পাঠিয়ে দিবেন, অথবা টেলিফোনে হুমকি দিবেন, অথবা ডিকটেশন দিবেন। তাহলে হাউসের দরকার নাই, আপনি সবকিছু ওখান থেকে চালান। বাকশাল কায়েম করার আগে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সমস্ত গণমাধ্যম বন্ধ করে দিয়ে 4টা মাত্র রেখেছিলেন, আর সেই 4টাকে রাষ্ট্রের কবলে নিয়েছিলেন, কবজায় নিয়েছিলেন। তাইলে ঘোষণা দিয়ে ওই রকম করে ফেলেন, তখন জনগণ চিন্তা করবে এই বাকশাল জনগণ মানবে না ভাঙবে। আমরা সেই লক্ষণ দেখতে পাচ্ছি। এগুলা, এই সংস্কৃতি বদলাতে হবে। এই গণমাধ্যম যেদিন সঠিকভাবে জনগণের কথা তুলে ধরতে পারবে, এদিন অপরাধীদের অবশ্যই সঠিক পথে ফিরে আসতে বাধ্য হতে হবে। কারণ তখন অপরাধ করে আর পার পাবে না। গণমাধ্যম কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে। হ্যাঁ, গণমাধ্যম সাদাকে কালো নাও বলতে পারে, কিন্তু কালোকে অনেক ক্ষেত্রে ঢেকে রাখতে বাধ্য হয়। বলা হয় এই নিউজটা পরিবেশন করতে পারবেন না, কারণ এই নিউজ পরিবেশন করলে জনগণ জেনে যাবে আসল ব্যাপার কি। এটাই তো সাদাকে ঢেকে রাখা, কালোর আবরণে। কালো বলা হলো না, কিন্তু কালোর আবরণ দিয়ে ঢেকে দেওয়া হলো। আমরা সেই রকম একটা দেশ চাই। আমরা স্বাধীন বিচার বিভাগ চাই, যেখানে অর্থের বিনিময়ে বিচার কেনাবেচা হবে না। 54 বছর অর্থের বিনিময়ে বিচার কেনাবেচা হয়েছে। সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য আমরা লড়াই করলাম, এটাও সরকারি দল ঠেকাই দিল। দুঃখের বিষয়, আপনারা তো এদেশের নাগরিক। আমি এবার সংসদে বলেছি যে আমরা এখন বিরোধী দলে বসা, আমাদের এই জায়গায় বসা আপনারা ছিলেন, এখন আপনারা গিয়ে ওই জায়গায় বসেছেন সরকারি দলে। আবার বহু লোক ওই জায়গায় বসা ছিল, আজকে পার্লামেন্টের ভিতরে তারা নাই। এই জায়গায় বসা ছিল, তারাও পার্লামেন্টের ভিতরে নাই। তুক্তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলাই দেন এবং নেন, দেওয়ারও মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ। সুতরাং জনগণের উপর সুবিচার করুন। মাননীয় স্পিকারকে বলেছি, আপনি আমাদের উপর সুবিচার যদি করেন, তাহলে 18 কোটি মানুষের উপর সুবিচার করবেন। কারণ আমরা তো 18 কোটি মানুষের জন্যই কথা বলবো, আমাদেরকে কথাগুলো বলতে দিন। সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা নতুন শপথে উজ্জীবিত হই।
স্পিকার সাহেবকে ধন্যবাদ, একটা চমৎকার কথা বলেছেন। সরকারি দলের একজন বলেছিলেন সমাজে অনেক ময়লা জমেছে, পরিষ্কার করতে হবে। তিনি বলেছেন সমাজ ভালো আছে, ময়লা এখানে, এইটা আগে পরিষ্কার করতে হবে। ধন্যবাদ, একটা সত্য কথা তিনি বলেছেন। এই জায়গা ঠিক হলে বাংলাদেশ ঠিক। মাথা ঠিক তো সারা শরীর ঠিক, মাথা খারাপ তো শরীর আর কোনো কাজের না। আমরা চাই যে এই জায়গাটা আগে ঠিক হোক। লড়াই ইনশাল্লাহ আমাদের চলবে। এই লড়াই আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে থাকব, আর জনগণকে অনুরোধ করব আপনারাও আমাদের সাথে থাকবেন। আমরা এক এবং অভিন্ন, আমরাও জনতার অংশ, আমরাও জনগণ, আমরাও আপনাদের একজন। এইভাবেই আমাদের লড়াই এগিয়ে যাবে ইনশাআল্লাহ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই আয়োজন সার্থক হোক জাতির স্বার্থে। একটি নতুন পরিবর্তনের জাতি গড়ার আকাঙ্ক্ষা নিয়ে মানুষ চাতক পাখির মতো অপেক্ষা করছে। সেই অপেক্ষার প্রহরের নিষ্পত্তি হোক, মানুষ একটা পরিবর্তিত নতুন ভালো বাংলাদেশ পেয়ে যাক। আমরা এই প্রত্যাশায়